ক্যাপকাট কি জোড়া লাগে যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ক্যাপচার। আচ্ছা তাহলে এখন দেখো আবার সালাম দেন আবার সালাম দিতে হবে না। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম আন্দারবাদীকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের একটু যান্ত্রিক ত্রুটির জন্য মাঝে একটু ক্লাস মিস হয়ে গেছে, এজন্য আবার পুনরায় চালু করছি, তাই কি না? কারণ অন্যরা তো জানবে না নাকি। আচ্ছা তাহলে এটা একটু মনে রাখতে হবে, অ্যালিকটা। তাহলে অ্যালিকটা কি আসলে অ্যালিক হচ্ছে ডানার আবরণ, তাই না? দাদি আছে দাদি আর নিটা আপনি যান্ত্রিক ত্রুটি করে দিয়েছেন। তাহলে দেখো এই যে সামনেরটা, তাই না? এইটা মনে রাখতে হবে কোনটা সামনেরটা, কারণ সামনেরটাই তো পিছনেরটাকে ঢেকে রাখবে, তাই না? ঠিক কি না? যেমন আমাদের শরীরকে ঢেকে রাখছে জামা কাপড় সব কিছু। গেট খুলে রাখবেন না। আইফোন ইউজার হয়ে গেম মারতে ভাই। এই শিখে নিও কি করে দিই। এক ব্লকটা বলে কেমন এটা দেখাই না ভাই, কাছে একটা টান আছে ওটা টান দিলে খুলে যাবে। আচ্ছা আমরা তো ক্লাস করছি এখন। তাহলে দেখো এই সামনেরটা না বলে অ্যারিকটা মানে ডানার আবরণ, তাই না? তাহলে এই ডানার আবরণটা কি করছে, পিছনের ডানাকে ঢেকে রাখছে, তাই না? যখন উঠতে দরকার হয় তখনই শুধুমাত্র সামনের ডানাটা এরকম উঁচা হয়ে যায়। হ্যাঁ, রিমোট কন্ট্রোলে যেমন হচ্ছে এখন দেখা যায় গাড়িগুলো দরজা খুলে যায়, তাই না? সেরকম তো সেখানে ওদের ব্রেনে এরকম রিমোট কন্ট্রোলের মতো ব্যবস্থা আছে। ব্রেন থেকে সংকেত দিলেই অটোমেটিক্যালি ওটা কি হয়, খুলে যায়, উপরের দিকে উঠে যায়। তখন পিছনের যে পাখনা প্রসারিত হয়ে যায়, তারপর উঠতে শুরু করে। আবার যখন হচ্ছে কোথাও যখন বসে তখন আবার ওরকমই যদি থাকে তাহলে তো নষ্ট হয়ে যাবে, তাই ওটা আবার ভাঁজ করে রাখতে পারে, তারপরে আবার ওটা ঢেকে রাখে। বুঝতে পারছো? এইটাই হলো যে সুবিধা ওদের। এই কারণ ওদের নিরাপত্তা কম, পাখিদের তো ওরকম নাই। পাখিরা উপরে 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 বেড়ায়, ওদের তত এই সমস্যা না। আর ওরা ছোট কত ওদের দরকার, এই জন্য অ্যালিকটা ওদের থাকে। এটার অপর নাম ট্যাগমিনা, সেটা মনে রাখবো। এরপরে দেখো পায়ের এখান থেকেও কিন্তু মেডিকেল অ্যাডমিশনও কোশ্চেন আসতে দেখা গেছে, বোর্ড পরীক্ষাও আসে বেশ কয়েকটা। যেমন দেখো গোটা পা ছবি দেওয়া আছে, দেখো একটা পায়ের একবারে গোড়া যেটা, তার নাম কবজা। কবজাটা সরল বাংলা অর্থ কিন্তু কোমর। এটা একবারে কোমরের কাছে কোমর মানে পায়ের এই যে দ্বিতীয় নম্বর লাইন দেখো, কি বলেন পা প্রথমে দেখো, পা হলো তিন জোড়া কোমর। পায়ের মধ্যে কোমর আছে না, কোমরের সাথে ওটা লেগে থাকে যে, ওই জন্য মানে কোমরের সাথে পায়ের ওই অংশটা কোমরের সাথে লেগে আছে, ওই জন্য নাম দিয়েছে কোমর। কোমরের সাথে লেগে আছে তাই নাম কোমর। বুঝা গেল? তুমি বাংলাদেশে থাকো তাই তোমার নাম বাংলাদেশি না, এরকম। হ্যাঁ আচ্ছা, তাহলে হচ্ছে যে এটা মনে রাখবো, এদের পা হলো তিন জোড়া, তাই না? এখন অনেক সময় টিপিক্যালি কিন্তু এইভাবে আসে যে ঘাসফুলিগুলোর পা কয়টা, তিনও আছে আবার ছয় আছে। অনেকেই কিন্তু ভুল করে তিন দিয়ে দিবে, তাই না? জোড়া না দিয়ে যদি কয়টা বলে, এরকম অনেক সময় কোশ্চেন করা হয়। হ্যাঁ, বইয়ে তো ধরো এই লেখাই নাই, কিন্তু তোমার এটা বুদ্ধি খাটায় বুঝতে হবে যে এটা তো আসলে ছয়টা হয়। আচ্ছা, তাহলে প্রথম ত্রিকোণাকার যে একটা গঠন যেটার নাম কবজা, যেটা কোমরের সাথে লেগে থাকে, এই জন্য এর নাম হলো কবজা। তারপরে টোকান্টর, দেখো ছবিতেও আছে, ছবির দিকে দেখো। টোকান্টর মানে ত্রিকোণ, এটা হলো দেখতে ত্রিকোণের মতো, এই খণ্ডকটা দেখতে ত্রিকোণের মতো, ত্রিভুজের মতো, এই জন্য এর নাম কি, টোকান্টর। এরপরে দেখো যে ফিমার, আমাদেরও আছে না ফিমার, ঊর্ধ্বহস্তি বলা হয়। ফিমারের বাংলা অর্থ ঊর্ধ্বহস্তি। এই যে আমাদের যেমন ফিমার, তাই না? এই ফিমারের বাংলা অর্থ কি, ঊর্ধ্বহস্তি, মানে উপরের অস্থি, উপরের ভাগ, পায়ের উপরের ভাগ, এটা বোঝায় ফিমার। হ্যাঁ, তারপরে পরবর্তীতে আমাদের যেমন আছে না টিবিয়া, এদেরও যেমন টিবিয়া আছে। টিবিয়া মানে নিম্ন অস্থি, মানে পায়ের নিম্ন অস্থি। সর্বশেষ হলো টার্সাস। দেখো সর্বশেষ কি আছে, টার্সাস। টার্সাস মানে হলো গোড়ালির অস্থি। টার্সাসের বাংলা অর্থ কি, গোড়ালি। গোড়ালি মানে কি, এই যে এখানে গোড়ালি অস্থি আছে না, তাই না? এই যে এখানে সাতটা থাকে আমাদের অস্থি। এই জন্য এটার নাম হচ্ছে, ওদের ওরকম আছে তাই ওর নাম হলো টার্সাস। দেখো গোড়ালির অস্থি, নিচের দিকে ছবিতে দেখতে পাচ্ছ, টার্সাস মানে গোড়ালির অস্থি। টার্সাস মানে কি, গোড়ালির অস্থি আছে। তারপরে দেখো এখন টার্সাসের মধ্যে তো আবার অনেকগুলো খণ্ডক আছে, তাই এই খণ্ডকগুলোর নাম হলো টার্সোমিয়ার। মিয়ার মানে কি, অংশ, তার মানে কি টার্সাসের অংশ, টার্সাসের অংশ, এই হলো টার্সোমিয়ার। তাহলে দুইটি বাঁকানো নখর থাকে, আমাদের যেমন নখ সেরকম আর কি, নখর বলা হচ্ছে, ছোট তো তাই হলো নখর।
তারপর হচ্ছে নকুর দুটির মাঝে, নখ মানে কি বোঝাইছে? নখ বলতে এইটা আমাদের মানে চারা, পুরো- না চারাকে আসলে মূলত। এটা হ্যাঁ, যদি আমরা আসলে নখ বলতে এই আঙ্গুলকে নখ বলি, তাই না? আসলে আঙ্গুল বলতে হয় না, আসলে বলতে হয় আঙ্গুল বলতে হয়, নখ বলতে হয় না। আমরা নখ বলি কিন্তু আসলে আঙ্গুল বলতে হবে। এই নখ বলতে আসলে চারা বা নখ এটাকে বলা হয়, যে এইটা চারা, চারাও বলে অনেকে। চারা বলে না? ওই যে মানে হ্যাঁ, কুষ্টি আছে যারা। চারা দেখছো কি অবস্থা? চারা কেন নাম মানে? এটা আমাদের ওখানকার ভাষা। আচ্ছা, এটা চারার মধ্যে কি বৈশিষ্ট্য আছে এখন? তাই না। গাছ তোমার হাত পারে। ওগুলোতে আমি পুরো এই শোনো যে দেখো অনেক ভাষায় কিন্তু অনেক সময়, যেমন ধরো কাপুর নারী বলি আমরা, কাপুর নারী বলি না, কাপুর নাড়া, হ্যাঁ, মানে কাপড় মেলে দাও। কাপুর নেড়ে দেয়া, এটা কিন্তু অনেকে বলে যে কাপুর নারী, মেলা বলে নেড়ে না? দেয়া। মেলে দাও। হ্যাঁ। তো এখন এই কাপুর নারীও বলে অনেকে, তাহলে ওই নারী দ্বারা আবার কত কি হয়, তাই না? এখনো মাথায় ঢুকিনি আমরা কাপড় নাড়িয়ে বলি। আরে কাপড় আবে শালা কাপড় মেলে একটু দেয় যাচ্ছে না? উল্টা করে দিবি না বা মেলে দিবি উল্টা কাপড় প্রথমেই যায় যেটা মানে দেওয়া হয়। সারা পেয়ে দিবে তারপর দিবে। এটা কি না? সামনে আনছে ফেসবুকে তো দেবো না, এটা তো অবভিয়াসলি কোথাও আর দিয়ে কতটুকু দেবো করিয়েছেন? কতটুকু করিয়েছেন? চার ঘন্টা বই শেষ হয়ে গেছে। দেখে নিব যে তাহলে আমি হ্যাঁ, আচ্ছা এখন দেখো, আচ্ছা দেখে নাও, তোমার আসার আগে 5 মিনিট হয়েছে, তোমার আসার আগে 5 মিনিট হলো। আচ্ছা তারপরে আমি দেখো দাঁড়িয়েছিলাম। পাল বিলাস, নখর দুইটার মাঝে পাল বিলাস আছে। হ্যাঁ, পাল বিলাসের সরল বাংলা অর্থ নরম পুতলি বা বালিশ বা কুসুম এরকম বোঝায়। হ্যাঁ, নখ দুইটার মাঝে নরম অংশ আছে, এটাকে বলা হয় পাল বিলাস। এর বাংলা অর্থ হলো নরম পুতলি। যেমন ধরো পুতলি, পুতলি মানে কি? পুতলি কি দেখতে থাকে না এরকম কিছু। স্যার এগুলো বাংলায় তো মুশকিল, জটিল জি জটিল স্যার দেখলে বাংলা। মুখস্থ করে নাও ভালো হতো ওটাতে পুতলি কি? ও কোন শোন চিনো এগুলো না? বালি কুশন চিনি স্যার রিকোড আছে না পাওয়ার হ্যাঁ? রিকোড আছে না আমাদের রিকোডে না। পাওয়ার গেছে না। রোমান ক্যাপসুল, রিয়াল কথা সাল এগুলো আছে। আচ্ছা এবার দেখো, এরপরে দেখো, আচ্ছা এবার দেখো যে এদের হচ্ছে সর্বশেষ একটা, সেটা হলো লাফানোর পা, যেটা সবথেকে বড়, স্যালটোরিয়াল পা। এটার বাংলা অর্থ হলো লাফানোর জন্য উপযোগী। স্যালটোরিয়াল মানে হলো লাফানোর জন্য উপযোগী, লাফানোর জন্য উপযোগী। এর বাংলা অর্থ লাফানোর জন্য উপযোগী, মানে এই পাটা খুব মোটা হয়, মাংসল হয়, যার জন্য ওরা পিছন পায়ের উপর ভর দিয়ে লাফ দিতে পারে। বুঝতে পারছো? এই আর কি। হ্যাঁ, যখন এমনি হাঁটাহাঁটি করার সময় ওইভাবে ব্যবহার করে না, যখন লাফ দেওয়ার দরকার হয় তখন ওইভাবে ব্যবহার করে, লাফ দেওয়ার দরকার হলে তখন ওইভাবে ব্যবহার করে। এবার তখন যখন হাঁটে তখন কি করে পাটা উপরে উঠে না না, সামনে দুইটা পা আছে, দুই জোড়া। হাঁটিয়ে ও হ্যাঁ, তখন উপরে দেবো, হ্যাঁ হ্যাঁ, তখন উপরে দেবো, ওটা হাঁটিয়ে পা। এই পাগুলো কি ব্যাঙে থাকে না, ব্যাঙের জাতীয় না, ব্যাঙের মতোই বলা যায়, কারণ ব্যাঙের একটা মাংসল পা। হ্যাঁ, এই জন্য। আচ্ছা এবার আমরা চলে আসি উদরে। উদরের মধ্যে 11টা খণ্ডক আছে। খণ্ডক বলতে বাহ্যিক খণ্ডক, ভাস্কুলিংয়ে একটু হালকা হালকা খণ্ডক দেখা যায় না, তো এরকম উদরে এরকম ভাবে এরকম ধরনের খণ্ডক, এরকম এরকম খণ্ডক। স্যার আমাদের কি থাকে এবার হ্যাঁ, আমাদের সিক্স প্যাক এত হয় কি থাকে এই যে, তো এই খণ্ডকটা ওইটা তো অনেক সময় দেখা যায় যে এক্সারসাইজ যারা বেশি করে, না ওই যে ওখানে দেখেন আপনার যে জায়গায় অ্যাপ হয় ওই জায়গায় কোনো হার্ড নাই, কিন্তু আমাদের যেখানে অ্যাপ হয় সেখানে পুরো শক্ত আর হার্ডের মতন গোল্ড বারের মতো এরকম থাকে। না বাহ্যিক ভাবে আমাদের শরীরে বাহ্যিক ভাবে তো ওরকম কিছু নাই, বাহ্যিক ভাবে যেরকম খণ্ডক, অভ্যন্তরীণ খণ্ডক আছে আমাদের, তাই না? অভ্যন্তরীণ খণ্ডক। আমাদের ওই আর ওদের হলো বাহ্যিক খণ্ডক। হ্যাঁ, কেঁচোর মতো পরিপূর্ণ না, কেঁচো যেমন পরিপূর্ণ খণ্ডক থাকে না, তেলাপোকা আর্থ্রোপোডাতে বাহ্যিক খণ্ডক থাকে। তো এই বাহ্যিক খণ্ডগুলোর কথাই বলছে, উদরে বাহ্যিক খণ্ড 11টা আছে। বাহ্যিক উপরের দিক থেকে একটু একটু খণ্ড উপরের দিক থেকে, এই খণ্ডগুলো কয়টা আছে? 11টা। তো এই 11টা খণ্ড আছে, এটা এমসিকিউর জন্য মনে রাখবো। এর মধ্যে মনে রাখতে হবে যে প্রথম খণ্ডক যেটা, একটু লাইন বাই লাইন পড়ি। প্রত্যেক খণ্ডকের পৃষ্ঠদেশ টারগাম, আগের মতোই। টারগাম মানে পিছন দিক বা পিঠ, দুটাই বাংলা। হ্যাঁ, পিঠ বা পিছন দিক, পিঠ বা পিছন দিক। টারগাম মানে ইস্টার নাম, মানে তো আগেই বললাম। এইখানে কোনো প্লিউরন থাকে না, মানে দুইটার
সংযোগের মাঝে কোনো পর্দা থাকে না। প্রথম উদরীয় খণ্ডকটি অসম্পূর্ণ হয় কারণ এর স্টার্নাম পশ্চাৎ বক্ষের সাথে যুক্ত থাকে, এতে শুধু টার্গাম থাকে। অর্থাৎ হলো স্টার্নামটা পশ্চাতের সাথে এমনভাবে লেগে থাকে যে ওই টার্গামটাই একটা অংশ মনে হয়। এটাকে আবার স্টার্নাম নামে আলাদাভাবে বলা না হয়ে বলা হচ্ছে যে এদের স্টার্নাম পশ্চাৎ বক্ষের সাথে যুক্ত থাকে, এতে শুধু টার্গাম থাকে। স্যার হ্যাঁ, আমাদের কি স্টার নাম ভার্টিব্রা হয় না? আমাদের এই স্টার্নাম এটা ও এটা স্টার নাম স্যার। এটা আচ্ছা, তারপরে দেখো যে এবার বলা হচ্ছে টিম্পেনাম। টিম্পেনামের সরল বাংলা অর্থ হলো বাদ্যযন্ত্র। টিম্পেনামের সরল বাংলা অর্থ কি? বাদ্যযন্ত্র। বুঝছেন? আচ্ছা, এবার দেখো যে শ্বাসরন্ধ্র এইখানে প্রথম থেকে 8টা, মানে এখানে 8টা তো শ্বাসরন্ধ্র থাকে, তাই না? তাই বলা হচ্ছে যে প্রথম থেকে 8টা 8 জোড়া শ্বাসরন্ধ্র থাকে। প্রথমটি আকারে অন্যগুলোর থেকে বড় হয়, এটা একটু মনে রাখবেন। প্রথম খণ্ডকটা একটু বড় হয়। এবার পায় ও বহিঃজননাঙ্গ, এখানে যা যা লেখা আছে সেটা পার্থক্যের মধ্যে আছে। হ্যাঁ, তাহলে পার্থক্যটা বললে উপরেরটা হয়ে যাবে। পার্থক্যটা একটু বুঝার আছে কিছু কিছু জায়গায়, সেজন্য একটু খেয়াল করো যে 1 নম্বরটা না বোঝার মতো কিছু নাই। এটা হলো পুরুষ হাঁসপুরি কিন্তু আকারে ছোট হয়, স্ত্রী হাঁসপুরি বড় হয়। মানুষের ক্ষেত্রে উল্টা, আর পশু পাখির ক্ষেত্রে মানে আবার মানুষের উল্টা, তাই না? মানে মানুষের ক্ষেত্রে মেয়েরা সাধারণত সাইজে ছোট হয়, মেয়েরা, ছেলেরা সাধারণত বড় হয় না। পশু পাখির ক্ষেত্রে সাধারণত উল্টা ঘটনা ঘটে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে, সব ক্ষেত্রে না কিন্তু আবার অনেক ক্ষেত্রে আবার যে মানুষের মতোই ছেলেরা বড়, মানে যেমন ব্যাঙের ক্ষেত্রে কিন্তু যেটা হলো স্ত্রী ব্যাঙ সে কিন্তু সাইজে বড়, পুরুষ ব্যাঙ সাইজে ছোট, এরকম। তো সেরকম আর কি। হ্যাঁ, এই তো ঘাসফড়িং এর ক্ষেত্রেও তাই হয়েছে, তেলাপোকার ক্ষেত্রেও তাই। হ্যাঁ, যত আর্থ্রোপোডা আছে সবার ক্ষেত্রে তাই, যে স্ত্রী যারা হয় তারা হলো সাইজে বড় হবে, আর পুরুষ যারা তারা সাইজে ছোট, এরকম সিস্টেম। এর মেন কারণটা হচ্ছে এর পিছনে কারণ যেটা, সেটা হলো পশু পাখিদের ক্ষেত্রে মানে ছোট ছোট যেগুলো পতঙ্গ ধরনের, তাদের এরকম হওয়ার কারণ তারা তো এমনিতে ছোট। এখন যদি স্ত্রী ঘাসফড়িং সাইজে আরো ছোট হয় পুরুষের তুলনায়, তাহলে ও তো ধরো ডিম রাখবে, এটা সেটা রাখবে, তাই না? ওর জায়গা কমে যাবে না। আর মানুষের ক্ষেত্রে না, মানুষের ক্ষেত্রে কিন্তু ওরকম তো না, মানুষ মোটামুটি বড়, তারপরেও কিন্তু মেয়েদের কি হয় যে কোমরটা একটু বড় হয়, কোমরটা একটু সাইজে বড়, বুঝতে পারছো? ভিতরের দিকটা সাইজে বড় হয়, কারণ যে রাখার জায়গাটা যেখানে বাচ্চা থাকবে সেই জায়গাটা কিন্তু আবার পুরুষদের তুলনায় সাইজে বড় হয়, বুঝতে পারছো? আর ছোটদের যদি এমনি ছোট, তারপরে যদি আরো ছোট করা হয় তাহলে তো ঝামেলা, এই কারণে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে পার্থক্যের মধ্যে দেখো যে এরপরে হলো উদর, বলছে এদের উদর গোলাকার। এগুলো কিন্তু পার্থক্যটা সৃজনশীল হিসেবেও আসে পরীক্ষায়। হ্যাঁ, পার্থক্যটা সৃজনশীল হিসেবেও আসে, বয়ের জন্য আসে, আবার এমসিকিউ হিসেবেও আসে, কাজে দুইটার জন্যই গুরুত্বপূর্ণ। তাহলে উদরের ক্ষেত্রে উদর গোলাকার লম্বাটে, আর এদের উদর প্রশস্ত, প্রান্তভাগ সুচালু, মানে স্ত্রী ঘাসফড়িং এর উদর মানে পেট, সার্কেল মানে সার্কেল মানে চক্রাকার ভাবে থাকে, এটা আসছে পিছনে আসছে, আমরা ওখানে যাই পড়বো। তারপর পা তো হলো, পা কিন্তু ছোট, পুরুষের ক্ষেত্রে ছোট, এই হ্যাঁ হ্যাঁ পুরুষের তুলনায় বড়। আচ্ছা, তারপরে হলো পাখনা, উদরকে আবৃত করে করার পরও দুই পাশে কিছুটা বর্ধিত থাকে পুরুষ ঘাসফড়িং করে, আর শুধুমাত্র উদরকে আবৃত করে রাখে। এইখান থেকে একটু বোঝা যাচ্ছে 5 নম্বরে দেখো নবম খণ্ড। এদের হলো এই যে খণ্ডগুলো আছে না, বাহ্যিক খণ্ড, তো প্রথম দিক থেকে গুনতে যেটা নবম রকম হয়, প্রথম দিক থেকে গুনতে। হ্যাঁ, ওই 9 নম্বর খণ্ডকের কথা বলছে, যে ওইখানে স্টার্নাম মানে কি, এই যে এটা তো স্টার্নাম, মানে ঘাসফড়িংদের ক্ষেত্রে কি পিছন দিকে যেটা থাকে সেটা হলো স্টার্নাম, তাই না? তো ওই স্টার্নামটা কি হয়েছে, বর্ধিত হয়ে সাবজেনিটাল প্লেট গঠন করে। তো এর বাংলাটা কি, নাম কেন সাবজেনিটাল হলো? তাহলে দেখো জেনিটাল মানে জননাঙ্গ, জেনিটাল মানে জননাঙ্গ, সাব মানে কি নিচে, মানে কি জননাঙ্গের নিচে একটু বর্ধিত হয়। সাবজেনিটাল গঠন করে যা জননছিদ্রের আবরণ হিসেবে কাজ করে, জননছিদ্রকে ঢেকে রাখার কাজ করে, পিছন দিক থেকে একটু বর্ধিত হয়, জননছিদ্র যেন ঢেকে থাকে, এরকম প্রোটেকশন। হ্যাঁ, প্রোটেকশন। আর স্ত্রীর ক্ষেত্রে নবম খণ্ডকে স্টার্নাম বর্ধিত ও কিছুটা রূপান্তরিত হয়ে যায়।
রূপান্তরিত হয়ে ওভিপোজিটর। ওভিপোজিটরের বাংলা অর্থটা কি? ওভিপোজিটরের বাংলা অর্থ হলো যে ওভি মানে আসলে ডিম, ওভি মানে কি ডিম, ওভাম, ওভাম এই, আর পজিটর মানে নিক্ষেপকরণ, ডিম নিক্ষেপকরণ যন্ত্র। বহির্নিষেক হয় না বহির্নিষেকই হয়, বহির্নিষেকই হয়, কিন্তু ডিম ধরো পাড়ার আগেই, ডিম পাড়ার আগেই ওই অংশটা, ওভিপোজিটর যে অংশটা, এটা সুচালো হয়, লম্বা হয়, ওইটা দিয়ে সে কি করে মাটিতে গর্ত করে। স্যার বহির্নিষেক হয়? হ্যাঁ মানে ওই যে না অন্তর্নিষিক হয়, পরে আবার বের করে দেয়, তারপরে বাইরে পজিটর ঘটে। হ্যাঁ পাড়ার একটা আলাদা হ্যাঁ। বিষয়, বাট নিষেক তো না হয়। নিষেকটা ভিতরেই হয়, নিষেকটা ভিতরে হয়, মাছের মতো না নিষেকটা। ও আচ্ছা বলি, নিষেক ক্রিয়া ঘটলো, নিষেক ক্রিয়ার সময় শুক্রাণু ঠিকই ঢুকে যায়, স্ত্রী ঘাসপুরিঙের জননাঙ্গের মধ্যে ঢুকে যায়, তারপরে ডিম্বাণুর সাথে নিষেকও ঘটে, নিষেক হয়ে গেল, এবার ওই নিষিক্ত ডিমটা বাইরে বের হলো, বাইরে বের হয়ে তারপরে বাইরে কিন্তু সবকিছু হবে, মানে পরিস্ফুটনের কাজটা বাইরে হয়। মানুষের ক্ষেত্রে তো তা না, মানে নিষেক এবং পরিস্ফুটন সবটাই ভিতরে হয়, আর ওদের হলো বাইরে হয়, মানে পরিস্ফুটনটা বাইরে হয়, পরিস্ফুটনটা বাইরে হয়। তো এখন বাইরে যে হবে তার আগে কিছু কাজ আছে, সেটা হলো ডিমটা যেখানে সেখানে যদি ফেলে রাখে তাহলে তো অন্য কোনো পতঙ্গ আসে, অন্য কোনো পোকামাকড় আসে খেয়ে নেবে। তো ওই কারণে কি বলে কি স্ত্রী ঘাসপুরিং করে কি, ওকে আল্লাহ একটা জিনিস দিয়েছে, কি দিয়েছে? ওভিপোজিটর দিয়েছে। এর নাম ওভিপোজিটর কেন হলো? ওই যে ওভাম পজিটর, নিক্ষেপকরণ। কারণ নিক্ষেপকরণ করতে গেলে, ডিমটাকে রাখতে গেলে একটু গর্ত করতে হবে প্রোটেকশনের জন্য। তো ওই ওই ওভিপোজিটর চোখা অংশ দিয়ে, ইস্টার নাম চোখা হয়ে গেছে পিছন দিকে, ওইটা দিয়ে ও একটু গর্ত করে, মানে ইয়ে করে, মাটিতে নিক্ষেপ করতে থাকে, বারবার করতে করতে একটু গর্ত হয়ে যায়, যেই গর্ত হয়ে যায় তখন ওই নিষিক্ত ডিমটা এবার ওই গর্তের মধ্যে ফেলেছে। কি নিক্ষেপ করে? এই ডিম দিয়ে করে, মানে নিজের দিক থেকে নিক্ষেপ করতে দেয়। হ্যাঁ ওটা হবে না, ওই পাড়া আর কি, পাড়া। হ্যাঁ বলো কি? মানে মাটির মধ্যে ডিম নিক্ষেপ করে ডিম দিয়ে গর্ত করতে চায়, আর ওটাই নিষিক্ত ডিম। না জটিল করে না বিষয়টা, সহজ বিষয়। হ্যাঁ ব্রেনকে প্রথমে কমান্ড দিতে হবে, কমান্ড দিতে হবে, যে জিনিসটা কোনো বিষয় না, সরল একটা বিষয়। সেটা হলো তুমি মনে করো একটা কিছু মাটিতে পুঁতে রাখতে চাচ্ছ, হ্যাঁ একটা কিছু মাটিতে লুকায় রাখার জন্য পুঁতে রাখতে চাচ্ছ নিরাপত্তার জন্য, তখন তুমি মাটি গর্ত করবে না, মাটি গর্ত করবে, তারপরে তোমার সেই সোনার মাটিটা গর্তটা কিভাবে করতে ওটা সব অভিজ্ঞতা তো চোখা, ওই চোখা অংশ দিয়ে চাপ দেয়, কোমর দিয়ে চাপ দেয়, চাপ দিয়ে 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 আর বারবার মানে ইয়ে করে, মানে পুঁতে আর কি, এরকম করতে থাকে, চাপ দেয়, ধীরে ধীরে গর্ত হয়ে যায়, গর্ত হয়ে গেল, ঠিক আছে। এবার যে গর্ত হয়ে গেছে, এবার ওই গর্তের মধ্যে নিষিক্ত ডিম্বাণুটা, নিষিক্ত যে ডিমটা, ওইটা এবার ওর মধ্যে রেখে দিল। সর্বোচ্চ 200টা ডিম ওরা পারতে পারে। তো হ্যাঁ তো ওইটা রেখে দেয়। তবে দুঃখজনক বিষয়, ওরা ডিম পাড়ার পরে, ডিম নিষিক্ত করার পরে মারা যায়, নিষিক্ত না মানে ডিম মাটিতে রাখার পরে মারা যায়। বুঝতে পারছো? তাহলে কারণ হলো এদের প্রচুর পরিমাণে, এরা যখন আর কি ওই ডিমটা যখন তৈরি হয়, নিষিক্ত হয়, তারপরে আবার যখন ওই মাটি খুঁড়ে প্রচুর পরিমাণে এটিপি খরচ করে বসে, তখন খুব দুর্বলতার কারণে মারা যায়। মৌমাছির ক্ষেত্রে তো পুরুষ যে থাকে সে তো মারা যায়। হ্যাঁ অধিক বেশি পরিমাণ স্পার্ম ইয়ে করার কারণে মারা যায়। আচ্ছা কলা গাছের ক্ষেত্রে কি সেম হয়? কলা গাছ তো একবার ফল দিয়ে মারা যায়। হ্যাঁ ধান গাছ আচ্ছা দেখো, এবার হলো সঙ্গভঙ্গ। সঙ্গভঙ্গের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে অ্যানাল সার্কিট, যেটা তুমি আগে বলছিলে 10 নম্বরে এটা আছে। হ্যাঁ সঙ্গভঙ্গ বলছে দশম দেহখণ্ডকে উভয় পাশে একটি করে ছোট সঙ্গভঙ্গ রয়েছে, যা অ্যানাল সার্কিট। উভয় পাশে থাকে, তো দুই পার্শ্ব জুড়ে থাকে, তাই এর নাম অ্যানাল সার্কিট। অ্যানাল মানে পায়ু, সার্কিট মানে কি চারপাশ গোলাকার, এরকম সাইকেল থেকে দুই পার্শ্ব দিকে থাকে, এই জন্য নাম হলো দুই পাশ জুড়ে থাকে, এই জন্য নাম হলো সার্কিট হয়েছে। হ্যাঁ অ্যানাল মানে পায়ু, পায়ুর চারপাশে থাকে, এই সার্কিটটা পায়ুর চারপাশে থাকে, অর্থাৎ এটা একটা শক্ত অংশ, এই শক্ত অংশটা দুই পাশেই থাকে। দেখো ছবিতে আছে নিচের দিকে 9 নম্বর চিত্রের উপরে সার্কাস, সার্কি মানে বহুবচন, সার্কাস মানে একবচন। তাহলে দেখো এটা নিচের দিকে উপরের দিকে উঁচা হয়ে আছে, ওই পাশেও একই রকম ভাবে আছে, ওই অপর দিকেও একই রকম ভাবে আছে, এই জন্য এরকম নাম হয়েছে। হ্যাঁ
এটা দশমে আছে, কোনটা কোথায় আছে এটা একটু মনে রাখবো। অপ্রয়োজনীয় বিধায় কোনো ধরনের সঙ্গভঙ্গ অনুপস্থিত, এদের তো এরকম দরকার নাই। কারণ কি, যে পুরুষটা ওই সার্কি দিয়ে চেপে ধরে ওই স্ত্রী ঘাসফড়িং দিয়ে, তো স্ত্রী ঘাসফড়িং এর তো ওরকম দরকার নাই, তাই ওটা নাই তাই বলছে। এবার 7 নম্বরে বলছে টার্গাম মানে পিচ যেটা। তো দেখো এখানে বলছে লাস্ট যেটা 11তম খণ্ড, এই টার্গাম সুপ্রা অ্যানাল, সুপ্রা মানে উপরে, অ্যানাল মানে পায়ু, তার মানে কি পায়ুর উপরে একটা প্লেট, একটা সমতল ধরনের একটা আবরণ, পায়ুর উপরে একটা প্লেট বা পাত রূপান্তরিত, যা পায়ু ছিদ্রের উপরে ঢাকনা হিসেবে কাজ করে, এই জন্য এর নাম সুপ্রা। সুপ্রা মানে উপরে, অ্যানালের উপরে, অ্যানালের উপরে, এই জন্য এরকম নাম আছে। কিন্তু এদের ক্ষেত্রে 9 আর 10 একসাথে টার্গা আংশিকভাবে একীভূত হয়ে গেছে, ওখানে যে আলাদা না হয়ে, আলাদা খণ্ডক না হয়ে দুটো একীভূত হয়ে গেছে স্ত্রীর ক্ষেত্রে। জনন রন্ধ্র এটা কোথায় থাকে, পুরুষের ক্ষেত্রে নবমে, আর হলো স্ত্রীর ক্ষেত্রে দুইটা মিলে, কারণ স্ত্রী জননাঙ্গ ভিতরের দিকে একটু লম্বা গর্তের মতো, এই জন্য দুইটা খণ্ড পর্যন্ত থাকে, 8 আর 9 দুইটা মিলে স্ত্রী জনন। এই তাহলে এটা হলো সৃজনশীল এমসিকিউ দুটাই। হ্যাঁ, তবে অবশ্যই গুরুত্বপূর্ণ হলো পার্থক্যটা সৃজনশীল, গুরুত্বপূর্ণ হচ্ছে যে 5 থেকে 8 এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ, এই কয়েকটা বেশি গুরুত্বপূর্ণ। এবার আমরা চলে আসি ঘাসফড়িং এর সিলোমের অন্তর্গঠন। এখানে মিক্সোসিল কি সেটা একটু মনে রাখবো জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে। মিক্সোসিলের ব্যাপারটা একটু বোঝার আছে। দেখো মিক্সোসিল হলো যে এটা চলছে তো না, ঘুমায় যায়নি তো, মানে না ওদিকে আছে। অনেক সময় ঘুমায় যায়। আচ্ছা, তাহলে এখন দেখো মেসোসিল কি বলছে, শুধু ভ্রূণেই দেহ গহ্বরটি সিলোম আকারে অবস্থান করে, অর্থাৎ যখন ভ্রূণ অবস্থা থাকে তখন যে সিলোম আকারে থাকে গহ্বরটা, কিন্তু পরে আর এটা সিলোম আকারে থাকে না। বলছে পরিণত প্রাণীতে যা গহ্বর দেখা যায় তা ভ্রূণের ব্লাস্টোসিল এবং সিলোম গহ্বরের সংযুক্তির ফলে সৃষ্ট, এর নাম মিক্সোসিল। জিনিসটাকে একটু দেখো, যে মনে করো এইটা ব্লাস্টোসিল কোনটা, আমরা জানি ব্লাস্টুলাতে যে গহ্বর থাকে, এই ব্লাস্টুলার গহ্বর, এটাকেই বলা হয় ব্লাস্টোসিল, এর নাম হলো ব্লাস্টোসিল, এর নাম হলো ব্লাস্টোসিল। ব্লাস্ট মানে অপরিণত, হ্যাঁ, অপরিণত কোষের রিং যেটা, তার মধ্যে একটা ফাঁকা জায়গা, সেটা হলো ব্লাস্টোসিল। এখন এর এই পাশে মনে করো মেসোডার্ম হয়েছে, তো আমরা যদি একটা কোষ দিয়ে দেখাই, কিন্তু আসলে তো অনেকগুলা কোষ দিয়ে গঠিত, মেসোডার্ম, এন্ডোডার্ম সবাই। হ্যাঁ, তো এটা মনে করো মেসোডার্ম, এটা মনে করো মেসোডার্ম, এটা মেসোডার্ম। এখন কি হবে, মেসোডার্মের এখানে মনে করো ইয়ে হয়েছে, এখানে একটা গহ্বর তৈরি হয়েছে, তাহলে ভ্রূণী অবস্থায় এখানে একটা সুন্দর করে একটা সিলোমের অংশ দেখা যাচ্ছে। পরবর্তীতে কি হয়, যে এই অংশটা নষ্ট হয়ে যায়, এখানকার কোষ নষ্ট হয়ে যায়, হয়ে দুইটা একীভূত হয়ে একটা গহ্বর তৈরি হয়ে যায়। এই যে দুইটা একীভূত হয়ে একটা গহ্বর হলো, এই একটা গহ্বরের নাম হলো মিক্সোসিল, মিক্সচার হয়ে গেছে, দুই সিল মিক্সচার হয়েছে, এটার নাম মিক্সোসিল। দুইটা সিল কি হয়েছে, সিল মানে গহ্বর না, তাহলে দুইটা গহ্বর মিক্সচার হয়েছে, এটার নাম কি মিক্সোসিল। দুইটা গহ্বর কি হয়েছে, মিক্সচার হয়ে গেছে, তাই না? বুঝলি, এটা স্বাভাবিক প্রথমে কেমন ছিল দেখো, প্রথমে ছিল এরকম, যখন এরকম হলো, তাই তো। এখন এর এই পাশে মনে করো আছে কি মেসোডার্ম আছে। ভূত জিন আসলো নাকি? স্যার বাতাস বাতাস আসলো। জিন আছে, রাত তো জিন আছে, মনে করো এটা হলো মেসোডার্ম। হ্যাঁ, এই স্তরের নাম কি মেসোডার্ম, দেখতে পাচ্ছিস মেসোডার্ম, ঠিক আছে। জিন দেখা যায় না, এই স্তরের নাম কি মেসোডার্ম। আমাদের চোখে কিছু ভিডিও আচ্ছা, জিন তোমরা জিন বলছো, এটা হ্যাঁ, আগুন দিয়ে তৈরি, তাই হবে। তোমরা জিন হঠাৎ করে বায়োজিন মনে করছে। না, সেটা না, ওইটা না। আমি এটা করতে করতে হঠাৎ করে তাকাতে আমার চোখ পড়তে প্রথমে দেখো এই যে এইটার দিকে, তোমার এইটার দিকে, আর আমি ভাবছি এটা সত্যিকারের জিন নাকি, ওইটা থেকে চোখ পড়তে দেখতে হবে না, সেটা বিশ্বাস করা
কিন্তু বিশ্বাস করতেই হবে নাকি যে জিন আছে? তো না, আমরা তো জানি যে অনেক আলো খুশি আমরা দেখতে পাই না। পৃথিবীতে শোনো, পৃথিবীতে কোরআনে তো আছে, সায়েন্সে বলছে কি যে খারাপ জিন অনেক আলো খুশি আছে না, অনেক আলো খুশি আমরা দেখতে পাই না, হ্যাঁ? অনেক আলো আমরা খুশি দেখতে দেখতে পাই না, পাই না তাই তো না? ভাই। তো আলট্রা ভায়োলেট অনেক খুশি আছে না। বৈজ্ঞানিকরা বলেছে মহাবিশ্বের মধ্যে 95% জিনিস আমরা নাকি দেখতে পাই না। 96% দেখতে পাই। তাহলে চিন্তা করো, তাহলে এখন তো সায়েন্স আবিষ্কার হওয়াতে বেশি আমাদের বুঝতে সুবিধা হচ্ছে যে ফেরেশতা আছে, দেখতে পায় না কেন? কারণ ওরা হলো আলোর তৈরি, এবং তার মানে ওরকম আলো যে আলোটা আমাদের চোখ দেখতে পায় না, তাই না? তাহলে আবার বলছে যে আত্মবোধারা 19টা আলো দেখতে পায়, মানে ওরা আবার বেশি দেখতে পাচ্ছে, হ্যাঁ? কুকুর এমন আল্ট্রাভায়োলেট রশ্মি দেখতে পায়, কুকুর মুরগিরা আল্ট্রাভায়োলেট রশ্মি দেখতে পায়, আমরা পাই না, মানে কি আমাদের চোখে, হ্যাঁ আমাদের চোখে ওটারও আবার ইয়ে আছে, তাই না? হ্যাঁ, তো তারপরে শোনার ক্ষেত্রেও তো একটা সমস্যা আছে। তো আমরা তো আসলে ওই কারণে বলা হয় যে আমরা তো মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ বলছে আমি কিন্তু আবার মুখাপেক্ষী না, আল্লাহ হলো কোনো কিছুর উপর মুখাপেক্ষী না। আমরা যেমন শোনার জন্য কানের জন্য মুখাপেক্ষী, তাই না? দেখার জন্য চোখের জন্য মুখাপেক্ষী, আল্লাহ ওইসবেরও মুখাপেক্ষী না। বুঝা গেল কি? ওই জন্য কিন্তু আল্লাহর ওরকম আকার আকৃতির কথা আমরা এটা বলতে পারি না, ওই জন্য আবার তবে নিরাকারও বলা যাবে না, মানে আল্লাহ এই ব্যাপারে বলেনি, কারণ আমাদের মাথায় ওটা ঢুকবেই না। এখন ধরো 3 বছরের একটা বাচ্চা যদি তোমার অঙ্ক বুঝতে চায়, তুমি বুঝাতে পারবা? তুমি বলবে যে তুমি বুঝতে পারবে না। তখন তুমি যদি বলে না বুঝাও, তুমি তো জানছো যে আসলে বুঝতে পারবে না। যেমন হলো ওই সময় যখন কোরআন নাযিল হচ্ছিল, তখন কি হচ্ছিল যে কাফেররা বললো যে রুহু কি জিনিস, আল্লাহ এটা কিভাবে বানাইছে? তখন কিন্তু আল্লাহ বললো যে তুমি কাফেরদেরকে বলে দাও এটা আমার নির্দেশ মাত্র, এর থেকে বেশি কিছু জানতে চাই না, কারণ তোমাদেরকে আমি সামান্যতম জ্ঞান দিয়েছি। মানে আল্লাহ বলতে চাচ্ছে তোমাদেরকে এত কম জ্ঞান দিয়েছি, এই জ্ঞান দিয়ে তোমরা আমি বুঝালেও বুঝবে না। হ্যাঁ, আপনি ঘুমানো স্বপ্নে কখনো মৃত্যু দেখছেন? মৃত্যুর পর দেখিনি, কারণ ওটা ব্রেনও জানে না যে কি হয় হ্যাঁ, মৃত্যুর পর, তাই স্বপ্নটাও দেখাতে পারে না। এইটুকুই পরিধি আমাদের। হ্যাঁ আমাদের সফটওয়্যারের মধ্যে যা যা খামানো আছে শুধু আমরা এইটুকু চিন্তা ভাবনা করতে পারি, হ্যাঁ এর বাইরে কিন্তু চিন্তা ভাবনা করতে পারি না। আমাদের ব্রেনে যা যা দেখে, যেমন ধরো 1 গ্লাস পানির মধ্যে, হ্যাঁ যদি চিনি শরবত হয় তাহলে 1 ফুট চাখলে বুঝবো যে এটা চিনি, তাই না? লবণের হলে লবণ, চিনি আমরা বুঝি। এই এখন মনে করো একই যুক্তিতে তুমি একটা পুকুরে মাছ আছে কি না আছে 1 বালতি পানি তোলার পরে দেখলা যে মাছ নাই, তুমি তখন বলবা 1 বালতি পানির মধ্যে যেহেতু মাছ নাই তাই মাছ নাই, এটা কি হবে? তো ওই জন্য সবকিছু আমাদের সামান্য জ্ঞান দিয়ে সবকিছু আমরা লজিক্যালি বুঝতে পারবো। মাছ, চিনি, লবণ, জিন সংগ্রহ করে আচ্ছা হোক, মানে ওরা শিখবে, ভাববে যে বায়োলজি ক্লাসের পাশাপাশি আরো 2টা ক্লাস আরো আলোচনা হয়, আরো 2টা ক্লাস আলোচনা হয়, বাংলা হয় না, এই যে বাংলা বলে দিচ্ছি, তারপরে আবার কি হয় ইসলামিক আলোচনা হয় কিনা, ঠিক না? হ্যাঁ আচ্ছা দেখো, তাহলে এখন দেখো এইদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও, এই লালটা তো মেসোরাম, আমরা তো জানি মেসোরামেই কিন্তু ভ্রূণ কি সিলম হয়, সিলম হয় না? তো এইখানে একটা সিলম তৈরি হলো মনে করো, এই ফাঁকা জায়গা সিলম হয়ে গেছে। এখন এইখানে যে সিলমটা হয়েছে পরবর্তীতে, এই যে সিলমটা হয়েছে পরবর্তীতে এই সিলমটা আর এখানে একটা সিলম, মানে এটা একটা গহ্বর, এটা একটা গহ্বর, 2টা গহ্বর, এই 2টা গহ্বর যখন একীভূত হয়ে যায়, সব কোষগুলো গলে যায় এখানে একীভূত হয়ে গেল, এই তখন এই গোটা জিনিসটার নাম হলো মিক্সিসি। ও এরকম কারণ হলো যে কারণ ঘাসফড়িংদের তো হলো গোটাটাই গহ্বর, গোটা গহ্বরে রক্ত থাকে, তো ওই জন্য ওদের পরিপাকতন্ত্র, তারপরে গোটা শরীর ফাঁপা, মানে যেটুকু পরিপাকতন্ত্র আছে তার আশপাশ কি ফাঁপা, হার্ট তার আশপাশ কি ফাঁপা, ওদের তো ওরকম রক্তজালক থাকে না, তো এই প্রথম থেকে এরকম ফাঁপা তৈরি করে রাখছে, কারণ এর মধ্যে রক্ত থাকবে, তাই যেহেতু ওদের ধমনী শিরা নাই, রক্ত চলাচলের কোনো নালী নাই, তাই ফাঁকা জায়গাতেই রক্ত পরিপূর্ণ হয়ে থাকে, তো এই জন্য এখানে ফাঁপা করেছে। না এটা রিভার্স একবারে যায় না, সময় লাগে ওদের যাই। না সমস্যা নেই। এবার দেখো এরপরে হলো যে ঘাসফড়িংয়ের রক্তকে বলা হয়, লাস্ট লাইন, যে ঘাসফড়িংয়ের রক্তকে বলা হয় হিমোলিম্ফ। মেক্সিসেলের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয়, এটি হিমোসিল, আর ঘাসফড়িংয়ের রক্তকে কি বলে? হিমোলিম্ফ। কারণ কি, লিম্ফ মানে আসলে আমরা জানি জল বা পানি, তাই না? এদের রক্ত তো পানির মতো, আর লিম্ফ মানে তো গহ্বর,
মানে গহ্বরপূর্ণ রক্ত, এটাকে বলা হয় হিমোলিম্ফ। গহ্বরপূর্ণ রক্ত এটাকে কি বলা হয়? হিমোলিম্ফ। গহ্বরপূর্ণ রক্ত না, এটাকে হিমোলিম্ফ বলে। স্যার এটা সেরাম না? কি না। এবার দেখো এরপরে এখান থেকে কিছু নাই, এখান থেকে বোঝারও কিছু নাই, সরাসরি একটা ছক, ঘাসফড়িং এর পুষ্টিতন্ত্রের ছক। এখানে আমাদের একটু মনে রাখতে হবে, প্রথম কথা হলো পুষ্টিতন্ত্র। আমরা তো জানি পুষ্টিতন্ত্র মানে কি, পরিপাক নালী এবং গ্রন্থি দুইটাকে একসাথে কিন্তু পুষ্টিতন্ত্র বলা হয়, তাই না? পুষ্টিতন্ত্র মানে যখন আমরা পুষ্টি গ্রন্থি এবং পরিপাক নালী একসাথে হলে তখন পুষ্টিতন্ত্র নাম হবে, তাই না? তো এই পুষ্টিতন্ত্রের এই কারণে একটা হলো পুষ্টিক নালী, একটা হলো পুষ্টি গ্রন্থি। তাহলে পুষ্টিক নালীর মধ্যে পুষ্টিক নালীকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো স্টোমোডিয়াম। স্টোমোডিয়ামের বাংলা অর্থ হলো মুখের দিক। স্টোমোডিয়ামের বাংলা অর্থ হলো মুখের দিক। 3 ভাগে ভাগ করা হয়েছে, মুখের দিক, মধ্য পুষ্টিক নালী, পশ্চাৎ পুষ্টিক নালী, 3টা ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, তাহলে প্রথমে মুখের দিকের অঞ্চল। স্টোমোডিয়াম মানে মুখের দিকের অঞ্চল, মুখের দিকের অঞ্চল। তো এই মুখের দিকের অঞ্চল মনে রাখবা, এটা কাইটিন নির্মিতই হয়ে থাকে। এটা কি নির্মিত হয়ে থাকে? কাইটিন। এবং এটা কিন্তু তৈরি হয়েছে অ্যাক্টোডাম থেকে। ভ্রূণের যে অ্যাক্টোডাম থেকে স্টোমোডিয়াম তৈরি হয়েছে। হ্যাঁ, আবার পাশাপাশি এটা মনে রাখো, প্রোক্টোডিয়াম ও অ্যাক্টোডাম থেকে তৈরি হয়েছে। খালি মাঝেরটা, মাঝে যেটা আছে, হ্যাঁ হ্যাঁ, মাঝেরটা অ্যান্ডোডাম থেকে তৈরি হয়েছে। এটা মনে রাখতে হবে? না, মনে রাখা লাগবে না, এমনি জানা যাবে। হ্যাঁ, কিসের নাম? প্রোক্টোডিয়াম বলবো, আগে এটা বলিনি। এবার স্টোমোডিয়ামের মধ্যে কি কি আছে একটু খেয়াল করো। তাহলে এখন এমসিকিউর জন্য এইভাবে আসে, স্টোডিয়ামের অংশ কোনটি বা অংশ নয় কোনটি, তাহলে এগুলো মনে রাখতে হবে। স্টোডিয়ামের মধ্যে কি কি আছে? 5টা অংশকে একসাথে মুখের দিক বলা হচ্ছে, তাই কি না? কি কি? মুখ ছিদ্র, কলবিল, এগুলো তো নাম শুনছই, তাই না? ক্রপ, ক্রপ কি? ক্রপ হলো খাদ্যনালী যখন স্ফীত হয়ে যায়। হ্যাঁ, স্ফীত খাদ্যনালীকে বলা হয় ক্রপ। খাদ্যনালী স্ফীত হয়ে গেলে তার নাম ক্রপ। ক্রপ নামকরণের কারণ কি? ক্রপ মানে আসলে শস্য না, ক্রপ মানে শস্য। এখানে খাদ্য খাবারগুলো সাময়িক সময়ের জন্য থাকে, এই জন্য এর নাম হলো ক্রপ। এই জন্য এর নাম হলো পানির উপরে থাকে। আচ্ছা, তারপরে কি থাকলো? গিজার। গিজার্টের বাংলা অর্থ কি? গিজার্টের বাংলা অর্থ রান্না করার ঘর। ওই গিজার না, হ্যাঁ। তো গিজার আর গিজার্ট একটা আলাদা। গিজার তো পানি গরম করার, হ্যাঁ, এটা হলো গিজার। হ্যাঁ, ওটা গিজার, পানি গরম করে। হ্যাঁ, এটা আলাদা বানানো। তাহলে এটা হলো রান্না করার ঘর, মানে এইখানে আসলে অনেক বেশি রান্না করার কার্যক্রম চলে, পরিপাক হওয়ার জন্য যাবতীয় কার্যক্রম এখানে ঘটে, এই জন্য নাম হচ্ছে রান্না করার ঘর। এখন দেখো মেসেঞ্জারন মানে হলো মধ্য পুষ্টি নালী। মেসেঞ্জারন মানে মধ্য পুষ্টি নালী। হ্যাঁ, একটু পরে, ওখানে একটু পরে যাচ্ছি, এটা সবটাকে শেষ করি, সব শেষ করে তারপরে। আচ্ছা, কারণ এগুলো এমসিকিউ হিসেবে আসে। তো মেসেঞ্জারের কোনো ভাগ নাই। প্রোক্টোডিয়াম, প্রোক্টোডিয়াম নামকরণ কেন হলো? প্রোক্টো মানে মল, মলের দিক। প্রোক্টো, প্রোক্টো মানে কি? মল। তাহলে কি মলের দিক, যেখানে মল টল থাকে, হ্যাঁ, এই যেখানে গহিষ্ঠ থাকে আর কি, বুঝলি? হ্যাঁ, ওইটাকে এইভাবে নামকরণটা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, খালি প্রোক্টোডিয়ামটা হলো কিউটিকল নির্মিত হয়ে থাকে। আগের গুলা কাইটিন, আর প্রোক্টোডিয়াম কিউটিকল নির্মিত হয়ে থাকে। মেসেঞ্জারন ও কাইটিন। হ্যাঁ, মেসেঞ্জারন ও কাইটিন। এবার একটু আমরা আসি পুষ্টি গ্রন্থি। পুষ্টি গ্রন্থি 3টা অংশ, যেটা তো নাম মেসেঞ্জারন কাইটিন নির্মিত। হ্যাঁ, শক্ত হয়ে যাবে কোনটা? না, স্টোমোডিয়াম কাইটিন নির্মিত। হ্যাঁ, হ্যাঁ, মেসেঞ্জারন কাইটিন। হ্যাঁ, মেসেঞ্জারন একটু শক্ত দরকার, মানে হজমের কাজটা শক্ত না হলে সমস্যা তো। আচ্ছা, আর যেখানে নরম হওয়া দরকার, বয়স বের হবে, ওইসব জায়গায় হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ, এই বুঝতে পারছো? হ্যাঁ, আমাদের ক্ষেত্রে ধরো দাঁত শক্ত, তাই না? এখন যেখানে যে আমরা হাগুর, ওটাও ওরকম দাঁত যদি থাকে তাহলে ঝামেলা হতো কি না? হ্যাঁ, পরিপাকে তো থাকবে, কিন্তু হাগু করার জায়গায় তো থাকবে না, বুঝলি? আচ্ছা, এবার আমরা পরে বৃষ্টি আসি। দেখো পুষ্টিক নালীর বর্ণনা এখন প্রথমে। এটা হলো এটা সৃজনশীলের জন্য কিন্তু ছবিটা শিখন ফলের মধ্যে আছে, শুধু ছবি অঙ্কন আসে, আর এখানে যা আছে সব এমসিকিউর জন্য। তাহলে এখন দেখো এখানে আমরা সরাসরি যে
কোষ্ঠিক নালী তো মুখ ছিদ্র থেকে পায়ু পর্যন্তই হয়, এটা আমরা আগে থেকে জানি। এর তিনটা অংশ, ইস্টোমিডিয়াম, মেসেঞ্জরিয়াম, প্রোক্টোডিয়াম, এটা তো আমরা আগেই জানলাম। তাহলে এখন দেখো ইস্টোমিডিয়াম, ইস্টোমিডিয়াম মানে মুখের দিক, তাই না? এই এখন এটা হলো কাইটিন নির্মিত, এটা মনে রাখবো যে কাইটিন নির্মিত এটা বলা হচ্ছে। এখন মুখের দিকের মধ্যে প্রথমে আসছে মুখ ছিদ্র। তো এই জায়গায় একটু বোঝার আছে, দেখো বলছে যে এটি প্রাকমুখিক প্রকোষ্ঠ বা সিবেরিয়াম। সিবেরিয়ামের বাংলা অর্থ কিন্তু ফাঁকা জায়গা। কিভাবে থাকে ঘাসফড়িং খেয়াল করো, ছবিটা বইয়ে কিন্তু ছবিটা নাই, বইয়ে ছবিটা নাই, এরকম একটা গঠন এদের। এইভাবে করে আসছে, হ্যাঁ। পরে কিন্তু এটা স্ফীত হয়ে গেছে, মানে স্ফীত মানে যেটা ক্রপ, হ্যাঁ, ক্রপের জায়গায় স্ফীত হয়েছে। এখন এদের গলবিল অঞ্চলটা একটু মাংসল হয়, হ্যাঁ, একটু মাংসল হয় গলবিল মধ্যে, যেটা স্যার আছে কি রাইস থাকে? হ্যাঁ, না ল্যারিংস থাকে না। এদের তো শ্বসনতন্ত্র, ফুসফুস টুসফুস এগুলো থাকে না, হ্যাঁ। এদের ওই যে স্পাইরাকল না, স্পাইরাকল দিয়ে অক্সিজেন ঢুকে ঢুকে ওটাই শাখা প্রশাখা হয়। এই জন্য বলা হয় ঘাসফড়িং এর শ্বসনতন্ত্র উন্নত, আর আমাদের শ্বসনতন্ত্র কিন্তু উন্নত না, ওদেরই উন্নত। কেন উন্নত? ওদের যেহেতু রক্ত অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহন করে না, ওই কারণে ওদের ধরো এই যে এই পাশে 10টা ছিদ্র, তাই না? এই পাশে 10টা ছিদ্র, ওই ছিদ্র ভিতরের দিকে কিন্তু রক্তের মতো অনেক নালী হয়ে গেছে। ওইগুলাকে বলা হয় ট্রাকিওল, মানে কি শ্বাসনালী, অনেক হয়ে হয়ে বিভিন্ন কোষের আশপাশে চলে গেছে। অক্সিজেন সরাসরি ঢুকে নালীর মধ্যে যায়, ব্যবহার প্রক্রিয়ার মাধ্যমে কোষে কোষে চলে যায়। আমাদের গোটা শরীরের শ্বসনতন্ত্র নাই, আছে নাই তো। এই জন্য বলা হয় ক্ষয়ের জন্য অনেক সময় পরীক্ষা আসে ঘাসফড়িং এর শ্বসনতন্ত্র উন্নত বলা হয় কেন, বুঝতে পারছো? তখন উত্তর লিখতে হবে। স্পাইরাকলের ঘর্ষণের কারণে আওয়াজ করতে পারে, আওয়াজ কিভাবে করে তাদের? আমাদের ডাইরেক্ট দিয়ে আওয়াজ হয়, কিন্তু ওদের ওদের টিম্পোনাম আছে, এই টিম্পোনাম দিয়ে ওরা শব্দ শুনতে পায়, শব্দ তরঙ্গ শুনতে পায়, হ্যাঁ। না শব্দ ও আওয়াজ না, ওরা আওয়াজ করতে পারে না, সবাই তো আওয়াজ করতে পারে না, আওয়াজ করার ভোকাল কর্ড বা এটা সেটা থাকতে হবে, ওগুলা নাই। আচ্ছা দেখো, তাহলে এবার নাম তো হচ্ছে আছে যেটা ও সরি ওটা ওই যে বললাম টিম্পোনাম। আচ্ছা এখন দেখো, তো এইটার নাম সিবেরিয়াম, মনে রাখো এটার নাম কি? সিবেরিয়াম। এটার নাম হলো সিবেরিয়াম, সিবেরিয়াম মানে ফাঁকা জায়গা, সিবেরিয়াম। এটা মনে হয় ইকে নিতে হবে, কারণ বইয়ে কিন্তু এভাবে আঁকা নাই। দেখো বইয়ে আঁকলেও ভালো, মনে রাখবে। সিবেরিয়াম মানে ফাঁকা জায়গা, এটা মানে কি? ফাঁকা জায়গা। সিবেরিয়াম মানে ফাঁকা জায়গা। এর আশপাশে কিন্তু ওই যে মুখভঙ্গ গুলো আছে, হ্যাঁ, এর আশপাশে কি আছে? মুখভঙ্গ। তাহলে মুখ ছিদ্র কোনটা? এই যে এটা হলো মুখ ছিদ্র, এই জায়গাটার নাম হলো মুখ ছিদ্র। সিবেরিয়ামে ফাঁকা জায়গাটা, হ্যাঁ, এই গোটা ফাঁকা জায়গা, গোটা ফাঁকা জায়গা, হ্যাঁ, এটা হলো মুখ ছিদ্র। এটা কি? মুখ ছিদ্র, এটা হলো মুখ ছিদ্র। তাহলে এই যে মোটা যে জায়গাটা, এই যে এটা হলো গলবিল। এইটুকু অঞ্চল মানে যেটুকু আর কি মাংস, গলবিল। কোনগুলো হয়? গলবিল খাবারটা, এটা মুছিত তো, মুছিতে খাবারটা যখন আসে তখন সংকোচন প্রসারণ হয়। গলবিলের বাংলা বলেছিলাম, কার মনে আছে দেখি? গলবিলের বাংলা বলেছি, কার মনে আছে? বিল মানে পুকুর বড় এরিয়া, মানে খাদ্যনালী, অন্ননালী, হ্যাঁ, খাদ্যনালী, অন্ননালী, অনেক নাম। আচ্ছা ওটা বললে গ্র্যান্ড করবেন নাকি? কোনটা বলো, ভুল হলে তো কোনো সমস্যা নাই, সমস্যা আছে? গলবিল আলাদা, অন্ননালী তো আলাদা, এটা আলাদা জিনিস, আলাদা জিনিস। গলবিলটা হচ্ছে গলবিলের বাংলা কি হবে? মানে এর সাথে সংযুক্ত থাকবে, আর অন্ননালীটা পাকস্থলীর সাথে। হ্যাঁ, কিন্তু কেন এর নাম গলবিল হলো? গলা দিয়ে যাবে তাই। ইংরেজিতে ক্যাভিংস বলে, কিন্তু গলবিল বাংলা হ্যাঁ গলবিল ও এসব গলাটা বিলের মতো তাই করবে। আচ্ছা বলি, মনে হয় বলেছি, মনে না হচ্ছে স্যার বলিনি? বললে তো অবশ্যই লেখা থাকবে, আচ্ছা
আচ্ছা গল বিল মানে গল মানে তো গলা বুঝতে পারছো, বিল মানে প্রশস্ত মানে গলা। এটা আমি কি বললাম স্যার, আমিও তো বললাম বড় এরিয়া গলা আমি বিলের মতো বড় এরিয়া বলছি। আর আমি বলেছি প্রশস্ত, তাই নাকি? তাহলে আমার বললাম হবে না। বাইরের কেউ শুনলে বলবে এরা কিচ্ছু পারে না তাই। স্যার আপনি এডিট করে দিন বাইরের কে বলবে স্যার কিছু বলবে না, ওরা নিজেরা ওরা তো জানেই না তো বাংলা। আমরা পারি। ওরা তো তারাই পারবে না। স্যার তো অলরেডি নিচের দিকে নামবেন, স্যার হ্যাঁ স্যার রাশনালি, হ্যাঁ ওর নিচে হ্যাঁ নিচে এইটুকু হ্যাঁ, যেটা মাংসল না রাশনালি খাদ্য তারপর? নালী, এটা ক্রপ। স্যার প্রপার এরিয়া তো ওখানে খাদ্য শক্তি থাকে আমরা গোটা সবটা আসবো, এইটুকু আগে বুঝে নিই। হ্যাঁ স্যার প্রপার এরিয়াতে ওখানে খাদ্য factor থাকে। হ্যাঁ এটা আমরা একে বুঝবো। হ্যাঁ আচ্ছা আগে নাহলে আপু একে ফেলো। গোটা হয়ে গেছে, লেখা হয়ে গেছে, আপনি না বইয়ে যে ছবিটা আছে সেটা বইতে এরকম নাই, বড় ছবিটা আমার সাথে প্র্যাকটিস করবো। হুম। 12টা বেজে গেছে। জি স্যার চলো না না আমিও সাথে বাসায় যাব। না। তাড়াতাড়ি হয়ে এটা যাবে। আঁকা বুঝতে পারো, এটা আঁকা হয়েছে। চলো এটা কিন্তু না আঁকলে আবার পরে বুঝতে পারবো না, কারণ ওই নেক্সট ক্লাস না না কোনো নেক্সট ক্লাস নাই। স্যার একটু প্লিজ একটা জানি না এবার ওই ছবিটা নেক্সট ক্লাস নাই, সব হলো ফার্স্ট ক্লাসেই করতে হবে। ফলো না এটা তো আপু আমার সাথে সাথে আপু কিভাবে আঁকতে হয় দেখো। কি এটা? ধরো হেপাটিক সিকে প্রথমে আঁকা থেকে হেপাটিক সিকেটা এঁকে নিলে ভালো হয় আর কি। ও ওই যে তিনটা আছে ক্রিস্টিয়ানোর মতো ওইটা আগে এঁকে নিতে হবে। ক্রিস্টিয়ানোর মতো না মিষ্টি আছে এইটা আসলে মিষ্টি আলুর মতো। মিষ্টি আলু যে সাইড দেওয়াগুলো কি? এগুলো কি বলা যেতে পারে? এই যে এরপর আঙ্গুর আম। এটা গাজরের মতো লাগছে। গাজর এমন হয়। এটা মিষ্টি আলু। আরে না আরেকটা ফল পাওয়া মাশরুম মিষ্টি আলু গোল হয়। হ্যাঁ মিষ্টি লম্বা হয় বলে লম্বা। মিষ্টি আলু গোল কেন? কি জিনিস বললাম এটাই ঝগড়া এখন গোল হয় না সাদা সাদা? মিষ্টি আলু গোল হয়। ওটা কেশর বলে গোল চানাচুর। সবজি জিনিস একটু বাজারে নিয়ে যান, একটা নিয়ে দেখানো লাগবে। কোন দিন যে বললেন না সাদা গাজর দেয় মূলাকে আদা গাজর একদম রাইট। একদম রাইট। দেখি আমি প্র্যাকটিক্যাল একটা জানতে বলছিলাম তো আগে দিলাম একটু আপু এটা সবাই আসতে তোমার ভাই সোজা তাই না? এই একটু উপর থেকে একটু নিচে অনেক দূর যাবে, এত দূর পর্যন্ত যাবে। বেশি ক্লাস হয়নি, কেবল 43 মিনিট ক্লাস হয়েছে, আর তোমরা এখনই স্যার আগের বার স্যার এর আগে আগে একটা 20 ভিডিও মিনিট। ছিল আপনি হয়তো ভুলে গিয়েছেন স্যার আগে 20 মিনিট। আগে 20 মিনিট ছিল। জি 20 মিনিট তাহলে 15 মিনিট হলো। বাইরে বলছি এই এতক্ষণ ক্লাস হয়ে গেছে ছি। আগে হোমওয়ার্ক দিছে এবার কি আঁকাবো স্যার? আচ্ছা এবার পরে পরে আঁকাই। হ্যাঁ একটু হয়েছে তো, এবার নিচের দিকে চলে আসো। স্যার লাল লাল বস্তুগুলো আঁকতে পারছি না লাল লাল বস্তুগুলো আঁকতে পারছো না? আপনি তো নিজেই আঁকবেন তাই লাল লাল বস্তু তো আগে আঁকতে হয় ওই কারণে। এরকম হচ্ছে না স্যার বেশি বড় করেন না, খাতায় জায়গা কম আছে এই ছোটই আঁকা কিছু বড় না। দেখ কিছু একটা আগে দিছি কি আঁকাবেন স্যার? ওটা নাম নিয়ে না স্যার তাই হ্যাঁ স্যার বয়স আল্লাহ রাস্তা দিবেন না হ্যাঁ না আরে ওইটা লাস্ট ওই কি দেটা কাইছো না না ওটা কি আঁকাছেন এগুলো ওটা স্যার? পেন আঁকাইছে বাবা
দিছে এটা দিছে কমটা খেতে পারি না খাইছি এদের কথা শুনলে দিয়া তাই আপনার রোগী অনেক সুস্থ হয়ে যাওয়ার রোগী আবার পাগল হয়ে যাবে। তুমি পাগল হয়ে যাবে না হ্যাঁ, পাগল কেবল অসুস্থ সুস্থ না না হয়ে না যাবে ভাই। কেবল সুস্থ হয়েছে রোগীটা, সেই রোগীটা আবার পাগল হয়ে যাবে। কারণ আচ্ছা স্বাভাবিক তোমরা আবার ঠিক আছে কেমনে আমি স্বাভাবিক মানুষের কথা বলিনি। ওই অস্বাভাবিক মানুষ ঠিক আছে আর আমার 5 বছর প্রায় মানে আমার না যে টাকা ছিল ওটা বুঝতে যাবে না পাম্পার মেশিনে পাম্প করা যাবে আসল কাজ হয়ে গেছে না আসলে আর কেন টেনশন ওটা আসল কাজ ওটা কি আসলে আরে কি আসলে একা করি ইচ্ছাও টাকা যাবে এটা সমস্যা নেই। হলে হলো সে এই আপনি তো কিছু মনে রাখেন ক্যান্সার পরীক্ষা খাতা রাখতে হবে। হ্যাঁ তো ওই আমার হাসপাতালের পরীক্ষা আবার ফাইনাল পরীক্ষা দাও। ফার্স্ট ইয়ারে নাকি ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষায় আবার থাকবে পুরো বই। ওটা কেমনে দিব বুঝতে পারছি না। এত সুন্দর আকারে বলে এখন এটা এখন এরকম করে দিচ্ছি। এগুলো হলো শিক্ষণ সেটা কয়টা দেওয়া যাবে না ইচ্ছা করছে এটা সমস্যা নেই এগুলো দিতে হবে দুইটা যদি সংখ্যা না সমস্যা নেই আমাদের ওই হ্যাঁ কি আগে তো যাচ্ছে আমাদের কোনটা যা ইচ্ছা তাই এই পাঁচটা না তাই আমার ফল টক আল্লাহ কত সুন্দর করে আঁকাছে আল্লাহ কিন্তু আর এই জায়গাটা ছিঁড়ে পড়ে যাবে এই জায়গাটা যখন সাড়ে দেখে বুঝছি। এই যে আমাদের হয়ে গেল আপনার হয়ে গেল স্যার কখন কি আঁকাইছিলেন না তো কিছু 1 মিনিট তো নিচে লাগাইছিল আমার উপরে জায়গা ছিল না পুরো লাগবে? করতে পারিনি। আরেকবার আঁকা কোন জায়গাটা পারছি বল স্যার দেখেন কি হলো এটা পরীক্ষা খাতা আকারে কিছু মার্ক লাইট তো লাগাই দেন না বই দেখে আঁকা নেই। এই পাশে প্রথমে ফটো দিয়ে নিন ও এগুলো দিতে হবে তো এদের খাতা খাতা লাগছে নিচের এই দুইটা মোটা কাজ একটা করলাম এত বড় ক্রপ দেখলে টিচার কি বলবে এক পৃষ্ঠা যদি ওইটাই আকাশ তুই মুছে যাচ্ছে বারবার হ্যাঁ আমার নো হাত লেগে। প্রবলেম ভালো ভালোই হয় হ্যাঁ বড় আচ্ছা, এখন তাহলে এই যে এইটা আঁকা নিতে হবে তোমার সময়টা এই যে গলবিল তাই না গলবিল সরে সবগুলো চিহ্নিত করবা চিহ্নিত করতে হবে না যা জিনিস আঁকাচ্ছি এত টিচার দেখলে মার্কার কাটে নেবে ছবির ক্ষেত্রে নির্দেশনা আছে তোমার লেখার মতো বুঝছো যে ছবি যদি কাটানো হয় কিন্তু তুমি যদি চিহ্নিত ঠিকঠাক ভাবে করো বুঝতে পারা যায় অন্তত যে এটা এই জিনিসের তাহলে ফুল মার্ক দেওয়ার নিয়ম হ্যাঁ তাইলে দিবে যেমন লেখা খারাপের জন্য যেমন নাম্বার আছে তা হয় না কিন্তু বুঝতে পারা গেলে ফুল মার্ক দেওয়া হয় এরকম ছবিও তাই এটা না তো টেনশন দয়া করবো এগুলা কি রে তুমি ওইভাবে করবা না প্রথমে ওরকম ডাইরেক্ট করতে গেলে তো ভুল হবে প্রথমে ডাইরেক্ট করবে ডাইরেক্ট কাজটা করবে আরে ভাই যেমন ফটো দিয়ে নাও ফটো দিয়ে নাও আচ্ছা তারপরে তারপর আমি যে ভুলটা আছে ঠিক করতে পারবে এটা তো আছে কাছে আমি যেভাবে আছি এটা তাকাতে হবে তো না তাকালে তো টাকায় টাকায় আগাইছি স্যার তা খারাপ হয়েছে বলদের করি আপনি ওই যে মোটা ওটাকে পা নিচে কোন জায়গায় করছেন নিচে দুইটা পা আরে এই যে এখানে বই একটা আঁকাছি না মোটা করে ওটা আরে না সারের মধ্যে দাগের মধ্যে ওই যে এইটা হলো কলবি ওই যে মোটা যেটা মাংসল এখানে তো বইয়ের আসলে নাই তো দেখে হইছে না হ্যাঁ হয়েছে বড় হলে তাই কি হয়েছে মোটা হতেই পারে হাসপাতালে বেশি খাওয়া দাওয়া করে মোটা হয়ে যায় দেখেন আমারটা হ্যাঁ অবশ্যই কিভাবে
স্যার ওটা না তবে তোমরা ওই যে ডাইরেক্ট আঁকছো এই ডাইরেক্ট এটা হয়েছে ডাইরেক্ট আঁকতে গেলে একটু সমস্যা ডাইরেক্ট না তুমি দেখি তুমি ধরো ও সেই করছে। ডাইরেক্ট না প্রথমে ধরো তাহলে এটা যখন তুমি এদিকে আগে হয়েছে ভিতরের দিকে আসবা তারপর সমস্যা নাই করতে দাও না ওখানে এভাবে রাখলাম তারপরে আবার এইভাবে করে একটু উপরের দিকে একটু চওড়া হয় তো এইভাবে নিয়ে আসা তারপরে তুমি হলো এই দাগ দিয়ে ফেলো বুঝছো মোটামুটি তোমার এইটার কারণে বেশি ওদিক হয়ে গেছে এটা একটু ভিতরের দিকে নিয়ে যাবে এর যেমন ঠিক আছে কোন বেশি এই জিনিসটা একটু যদি এত না দিয়ে একটু ছোট করা হয় তাহলে ধরো এত মোটা হবে না তোমার জন্য বেশি তোমার চিন হয়ে যাবে একটু বেশি বেশি তাহলে ঠিক আছে বুঝেছে জি স্যার হ্যাঁ এটা এবার হচ্ছে হ্যাঁ ঠিক আছে ও তাই তো টেকনিক্যাল আসতে বলতে গেলে সারি তো কোন চিত্র এখানে আপনারা দেখছেন মিস করছেন কি স্যার গিজার্ড কোনটা এটা হলো প্রপের নিচের দিকে মানে হেপাটিক সিটের ভিতরে আছে আসলে ওই জন্য এটা দেখা যাচ্ছে না। ক্রপ গিয়ার স্যার তোমরা না করে চিত্র দিব চাই দিবে ওদের সামনে কম্পিউটার নেই এই এটা সার্চ করে দেখে নেবে বিরক্তি হেপাটিক স্যার না দিলে কি হবে এটা ছবিটা না দিলে না পরীক্ষা অনেক সময় শুধু একবার তুমি কাটে নেবে এই আর যদি শুধু সবাই তিনবার কাটে ওদের আমি একটা কম্পিউটার গিফট করে আসবো ব্যাংক কম্পিউটারে দেয় সারাদিন টাকাটা খুব টেনে দেবে গলবিল কোনটা চিহ্নিত করেছেন ছাড়াই কালো কালো অংশটা হ্যাঁ হ্যাঁ শিখা মানে কি স্যার ঠিক আছে পা তো জমে গেল স্যার স্যার কালো কালো এই যে মাংস যেটা ওইটা হ্যাঁ ওটা হলো বলবি হ্যাঁ লেগ পাতলে তারপর আমাদের তো ভালো লাগবে ওটা কি মাল্টিজিয়ান স্যার ক্রপ কোনটা ক্রপ হচ্ছে এই যে খাদ্যনালী যে জায়গাটা স্ফীত হয়ে গেল ওই স্ফীত জায়গার নাম ক্রপ এই যে স্যার অসমোসিস দেখি মাল্টিজিয়ান না ইয়া করে রিলেশন কিছুটা অসমোসিস কিছুটা মানে অসমোসিস না পুরাটা না কারণ ব্যাপক রূপের মাধ্যমে করা তো সবটাই অফিস না ইলিয়ামের বাংলা কি ছিল কিসের বাংলা ইলিয়াম কার্বন অ্যাসিড জি স্যার ইলিয়াম যে জন্য মানে 12 আঙ্গুল না আই তো গৃহযন্ত্রের অংশ ইলিয়াম স্যার মানে বাবা হ্যাঁ স্যার ইলিয়াম মানে গৃহযন্ত্রের অংশ প্রশস্ত নিচে আছে। ক্ষুদ্রান্তের অংশগুলা প্রশস্ত নাম এগুলো প্রশস্ত ইলিয়াম না ডিরেনামের কথা বলছিলেন ডিরেনাম কোমর 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 দিকে কোমরের আপনি দিকে ফার্স্ট ক্লাসে বলছিলেন স্যার কি বলছেন কোমর মানে কোমরের দিকে থাকে তো? ইলিয়াম। হ্যাঁ। এটা মানুষের আছে মানুষের ওখান থেকে ওদের নিচের দিকে আছে তাই ওদেরও একই নাম এই বুঝছেন আপনারা এবার একটু আলোচনা আর করি। হয়নি এক মিনিট স্যার একটু পরীক্ষার খাতা চিত্র আছে ওই না আর কতদিক দেখি আগানো লাগবে এই যে এখানে ইয়ে দাও এই শিকাইলে কি ওগুলা মাল্টিজিয়ান স্যার সামনে এখানে দাঁড়ায় না দেখতে পাচ্ছি না হয়েছে নামকরণ ও নামকরণ পরে করো বইয়ে তো আছে নামকরণ করে স্যার দাগ হয়েছে না আলোচনা করে ছুটি দিয়ে দেবো আচ্ছা নাহলে পরে করো নাহলে ওই যে এই ক্লাস শেষ করে হ্যাঁ ভিডিও দেখছি আমরা সবাই চলে যাবো তুমি একা একা নামকরণ করে দিয়ে চলে আসো আর ওই যে জিন দেখবে না ওই দেওয়া আছে। এসে সামনে চলে আসবে আচ্ছা আচ্ছা দেখো এবার
আমরা হলো এখানে আসছিলাম গলবিল গ্রাসনালি এই পর্যন্ত আসলাম ক্রপ। হ্যাঁ, ক্রপের এটা কেন জানো 3বার মেডিকেল অ্যাডমিশনে আসছে, মানে পছন্দ হয়েছিল অনেকবার আসছে। এই ক্রপ নিয়ে মেডিকেল অ্যাডমিশনে 3টা কোশ্চেন আসছে, 3বার আসছে, মানে 14, 16, 18 এইভাবে বরাবর। আর হবে না 26 মানে আসবে না। আচ্ছা, ক্রপ দেখতে কেমন? এটা হলো মোচাকৃতি থলির মতো। মোচা মানে ওই যে কলা গাছের। হ্যাঁ, এবার গিজারটা একটু দেখার বা বোঝার আছে। গিজার থেকেও কিন্তু বোর্ড পরীক্ষা অনেকবার কোশ্চেন হচ্ছে। গিজারটা কি? রান্না করার ঘর বললাম, তাই না? তো এটা হলো দেখতে ত্রিকোণাকার বেশ শক্ত পুরু প্রাচীর বিশিষ্ট, অন্তঃপ্রাচীরে এর ভিতরের দিকে, অন্তঃপ্রাচীর মানে কি? ভিতরের দিকে, ধরো এই ভিতরের দিক, হ্যাঁ, এই ভিতরের দিক, এটা হলো কি? অন্তঃপ্রাচীর। এখানে 6টা দাঁত আছে, হ্যাঁ, 6টা দাঁত স্যার এদের মুখে দাঁত নাকি না দিয়ে ওদের ভিতরে, কারণ হলো যেমন মুরগি আছে না, আবার মুরগিদেরও তাই। হ্যাঁ, মুরগির দাঁত থাকে নাকি? হ্যাঁ, দাঁত থাকে। ওদের দাঁত থাকে কোথায়? মুখে না, কেউ ওই যে এখানে ওদের যে ইয়ে থাকে না, এই জায়গাটা বলবিল, যেটা যে দেখবে ফুলে থাকে না, দেখে তো কি মুরগি তো দেখছো না, মুরগি দেখে মানে ওইটা দেখছো কিনা দেখো। স্যার জানেন এই যে এই রাস্তার মোড়ের উপর একটা মোড় গেছে, ভুয়াগুলো দেখলে আপনি ভয় লাগবে। আচ্ছা, হ্যাঁ, তুমি আসতে দেরি করে। আচ্ছা দেখো, তো তাহলে ওই যে মুরগিদের যেটা হয়, এদের কেন দাঁত থাকে না? আসলে এদের দাঁত এই কারণে থাকে না, যে কারণ এরা তো যখন খায় খুব ভয়ে ভয়ে খায়। তারা আমাদের অন্তত ধরো নির্ভয়ে খায় না, আরামে এসে ওরা ভয়ে ভয়ে খায়, কে কখন এসে খায় না ওদেরকে। তো ওরা কোনো খাবার পেলে খুব তড়িঘড়ি করে খাবারগুলো যায় গিলে নেয় ভিতরে, যেমন ধরো গিলে নেয়, যেমন হ্যাঁ ছাগলের মতো, যেমন গিলে নেয়। তারপরে ওই ভিতরে যে ওই গিজারের দাঁত আছে, ওই একা একা সংকোচন প্রসারণ হয়, এমন হয়। ভিতরে কি? এর ভিতরে দাঁত আছে, ঠিক আছে? 2 দাঁতের মাঝে অনুদৈর্ঘ্য কিছু মাংস বেশি থাকে, ওদেরকে ইয়ে করতে সাহায্য করে, সংকোচন প্রসারণ করতে সাহায্য করে। ওগুলো ঐচ্ছিক পেশি দিয়ে না অনৈচ্ছিক পেশি দিয়ে? না, ওটা অনিচ্ছিক, একা একাই এটা হতে থাকে। হ্যাঁ, তো এই জন্য এদের হলো এরকম ভিতরের দিকে দাঁত। তো বলছে এই দাঁতটা কি 6টা দাঁত কাইটিনময় হয়। কাইটিন মানে তো জানো, কার্বোহাইড্রেটের সাথে অ্যামিন গ্রুপ যুক্ত হলে সেটাকে কাইটিন। গিজারের বাংলা বললাম রান্না করার ঘর। 6টি দাঁত, 6টি না, রান্না করা মানে কি? রান্না করতে গেলে কাটাকাটি করতে হয় না, তো ওই জন্য রান্না করা। 6টি অনুভব ভাঁজ দিয়ে গঠিত। এখন দাঁতের পিছনে চুল থাকে, 6টি প্যাড থাকে। আসলে প্যাডে থাকে চুল, মনে রাখতে হবে। চুল কিন্তু অসংখ্য, মনে করো এখানে মনে করো দাঁত আছে, এখানে মনে করো দাঁত আছে, এখানে মনে করো প্যাড হলো এরকম প্যাড হলো নরম, ওই যে কুশন টাইপের নরম অংশ। প্যাডের বাংলা অর্থ নরম। এদের কাজ হলো যে এখানে চুল থাকে, এরকম চুল। হ্যাঁ, এই চুলগুলোর কাজ হলো ছোট খাবারগুলা ভিতরে ঢুকতে দেবে, বড় খাবার হলে ভিতরে ঢুকতে দেবে না। ওর তুই আবার যা, আবার না গিজারে যা, আবার ছোট হয়ে যায়। যদি একটা করে পড়ে যায় তো চুল আটকে যাবে, বললো যে আটকে যাবে, উপরে দিকে টাঙিয়ে যাবে, যা উপরে যা, আবার মিল হবে। হ্যাঁ, সাকলির মতো না, এইগুলো কি শক্ত না মানে আঠালো পদার্থ থাকে? না, এটা হলো সফট ধরনের, কিন্তু হলো নড়াচড়া করতে পারে, যদি ওর উপরে পড়ে তখন ওটা যদি আটকে যায় তাহলে ওটা আবার উপরের দিকে এরকম করে ধাক্কা দেয়, দিয়ে আবার পাঠায় দেয়, আবার ওটাকে ভাঙে। যখন বেশি ইয়ে হয়ে যায়, মানে তোমার ছোট হবে যখন, তখন আবার ভিতরে আসবে। তো এইভাবে থাকে, তাই বলছে। হ্যাঁ, তো এখানে মনে রাখতে হবে দাঁত 6টা, অনুলম্ব ভাঁজও 6টা, কিন্তু চুল কিন্তু 6টা না, প্যাডও 6টা, কিন্তু চুল কিন্তু অসংখ্য। তাহলে দেখো মেসেঞ্জারন এখানে দেখা যাচ্ছে কিউটিকলের পরিবর্তে পেরিট্রপিক পর্দা। সবই শেষ করে দেবেন নাকি? কেন শেষ করবো না, করতে হবে তো। আচ্ছা, পেরিট্রপিক পর্দা কি? পেরি মানে চারপাশ, ট্রপিক কথাটা হচ্ছে ট্রপ থেকে, ট্রপ মানে খাদ্য। তার মানে এটা এমন একটা পর্দা যার ভিতরে খাদ্যপূর্ণ পর্দা। তো যেহেতু এটা খাদ্যপূর্ণ পর্দা, তাই এর একটা আলাদা নাম দিয়েছে, কিউটিকল নাম না দিয়ে এর নাম দিয়েছে পেরিট্রপিক পর্দা, খাদ্যপূর্ণ পর্দা। খাদ্য থাকার কারণে খাদ্যপূর্ণ
পর্দা। তাহলে পেইন্টোপিক পর্দা কোথায় থাকে? মেসেঞ্জারে থাকে। পেইন্টোপিক পর্দা কোথায় থাকে? মেসেঞ্জারে। হ্যাঁ, পেইন্টোপিক পর্দাও কিন্তু কাইটিন নির্মিত। হ্যাঁ, পেইন্টোপিক পর্দাও কিন্তু কাইটিন নির্মিত, কিউটিন নির্মিত না, কাইটিন নির্মিত, শক্ত। আচ্ছা, তারপরে বলা হচ্ছে হেপাটিক সিকা। তো গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা এমসিকিউর জন্য মনে রাখবো যে এটা 6 জোড়া আছে, 6 জোড়া মোচাকৃতির গ্যাস্ট্রিক সিকা। সিকা নামকরণ কেন হলো? গ্যাস্ট্রিক মানে গ্যাস্ট্রো থেকে আসছে, তাই না? গ্যাস্ট্রো মানে পাকস্থলী বা পরিপাক নালী, এরকম বুঝেন। তো সিকা নামকরণ আসছে কিভাবে? সিকা মানে বহুবচন, সিকাম মানে একবচন। সিকাম মানে হলো কি বলতো? সিকাম মানে বদ্ধ রাস্তা, বদ্ধ রাস্তা বা চোরাগলি, বদ্ধ রাস্তা বা চোরাগলি। কেন? কারণ